নায়ক দাগি চোর আর নায়িকা দিন দরিদ্র গণিকা। এক বিশ্রী দুর্যোগের রাতে দুজনের দেখা। অনেক চাপান উত্তরের পর সমস্ত পঙ্কিলতা মুছে দুজনে সংসার পাতার স্বপ্ন দেখে। শুনছেন গল্প নিয়ে গল্প। গতবারই গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প গণেশ জননী। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনতে থাকুন এমনই এক রোমান্টিক ধর্মী গল্প সংসার সীমান্তে। রচনা প্রেমেন্দ্র মিত্র। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুরু হচ্ছে গল্প সংসার সীমান্তে। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। গল্প নিয়ে গল্প এই অনুষ্ঠানে আমি আজ আপনাদের শোনাব প্রেমেন্দ্র মিত্রের গল্প সংসার সীমান্তে। গল্পে যাবার আগে গল্পকার সম্পর্কে কয়েকটি কথা বলি। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের বিশিষ্ট লেখক। আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ ক্ষেত্রেই তিনি বিচরণ করেছেন। অনেক বিষয়ে তার কৌতূহল ছিল। জীবনের পর্ব পর্বান্তরে তাঁর সঞ্চয় বড় কম নয়। কেবলই এক অতৃপ্তি বুকে বহন করে চলেছিলেন তিনি। কোনো স্থির প্রত্যয়ে পৌঁছানো পর্যন্ত তার মানস বিহার চলেছে অবিরত। তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেছেন, চিত্র পরিচালনা করেছেন, চিত্রনাট্য রচনা করেছেন। কখনো এক কাজ ছেড়ে আরেক কাজ নিয়ে চলে গেছেন অন্যত্র, আবার সেই কাজও ছেড়ে দিয়েছেন। সব কিছুর মধ্যেই গভীর অতৃপ্তি অনুভব করেছেন তিনি। সাহিত্য তাঁর প্রিয় বিষয় ছিল। আবার ভূগোল সম্পর্কেও আগ্রহী। ঘনাদার গল্পে প্রেমেন্দ্র মিত্রের সেই ভৌগোলিক জ্ঞানের পরিচয় আছে। বিজ্ঞান সম্পর্কেও তিনি ছিলেন কৌতূহলী। বিজ্ঞান কল্পগল্প রচনায় তাঁর সেই শক্তির পরিচয় মেলে। ছোট গল্প, উপন্যাস, কিশোর সাহিত্য, প্রবন্ধ, কবিতা সকল ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন। কবিতায় প্রেমেন্দ্র মিত্র রোমান্টিক ভাবনায় ডুবে গেছেন। ঘর ছেড়ে কেবলই দূর জগতে বিচরণ করতে চেয়েছেন। নদী, পর্বত, দূরে নক্ষত্রের ইঙ্গিত তাকে আহ্বান করেছে বারবার। কিন্তু কবিতায় কবির রোমান্টিক মানস প্রকট হলেও গল্পে তিনি সমকালীন জীবন যন্ত্রণার নিজস্ব ভাষা খুঁজে নিয়েছেন। কবিতার জন্ম প্রসঙ্গে প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন, এক একজনকে সারা জীবন নিজস্ব একটা যন্ত্রণার ভাষা খুঁজে ফিরতে হয়। কাব্য কবিতায় প্রেমেন্দ্র মিত্র সে ভাষা খুঁজে পেয়েছেন কিনা জানা নেই, কিন্তু ছোট গল্প রচনায় তিনি সেই যন্ত্রণার ভাষা আয়ত্ত করেছিলেন। জীবিকা সংকট, অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে কল্লোল সমকালীন নিম্ন মধ্যবিত্ত সমাজ যেভাবে আশাহীনতায় বিবর্ণ পাণ্ডুর হয়ে উঠেছিল, তারই রূঢ় বাস্তবের চিত্র ধরা আছে ছোট গল্পে। হরিণ চিতা চিল এই নামের কবিতায় প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন, পালাতে পালাতে কত দূর, ওদিকেও সেই পিচের রাস্তা। অজগর গ্রাসে খুঁজছে বনের সবুজ গাঢ়মগ্নতা। লাঙ্গলে কুড়ুলে ভ্রষ্টা হরিণ, আমার হরিণ,
তোমার জন্য জাদুঘর দেব বানিয়ে, যেখানে তোমার অবোধ চাউনি বরফে থাকবে জমানো। এই কবিতায় নষ্ট ভ্রষ্ট জীবনের কথাই বলা হয়েছে। বনের শ্যামল সৌন্দর্য, জীবনের প্রসন্নতা আজ হারিয়ে গেছে। অজগর গ্রাসের মতো আমাদের বর্ণময় জীবনের সোনালি স্বপ্ন শুষে নিচ্ছে উষ্ণ গলিত রাস্তার পিচ। রেখে গেছে শুধু দহন জ্বালা। আমাদের অস্তিত্ব আজ বিপন্ন। এই কবিতায় ভাববস্তুই প্রেমেন্দ্র মিত্রের গল্পের মূল সার সত্য। নিদারুণ এক যন্ত্রণার শিকার আজকের মানুষ। শূন্যতায় ভরে গেছে সমাজ। পরিবার জীবনে দেখা দিয়েছে আত্মসংকটের নির্মম চিত্র। কোথাও এতটুকু স্নিগ্ধতার বাতাবরণ নেই। প্রেমেন্দ্র মিত্রের গল্প পাঠে এই ধারণায় সুদৃঢ় হয়। এই গেল খুব সংক্ষেপে কবিকে নিয়ে কথা, কবির কবিতা, কবির গল্প নিয়ে কথা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আজ তার সংসার সীমান্তে গল্পটি সম্পর্কে আলোচনা করব। এই গল্পের নায়ক এক চোর আর নায়িকা গণিকা। এমন রাজচোটক বাংলা সাহিত্যে বিরল। কিন্তু নিজেকে শুধরে নেওয়ার অদম্য স্বপ্ন নিয়েও আইনের কাছে মার্জনা পেল না সংসার সীমান্তের প্রান্তিক চোর, দাগি চোর অঘোর দাস। প্রেমেন্দ্র মিত্রের গল্প কখনো হয়ে ওঠে কবিতার মতো, কখনো তৈরি করে ঘটমান এক চলচ্চিত্র। সংসার সীমান্তে যেন এক নিখুঁত ছবি। খুঁটিনাটি সব কারুকৃত সমেত। প্রথমে দেখে নেওয়া যাক গল্পের চমচমাট কথাবস্তু। কোনো এক অঝোর বাদলের রাতে পলাতক এক চোর প্রায় জোর করেই আশ্রয় নেয় খদ্দেরের আশায় অপেক্ষমান দিন দরিদ্র এক গণিকা রজনীর ঘরে। ভয় দেখিয়ে সে মুখ বন্ধ করতে চায় রজনীর। একটা টাকার বিনিময়ে খুঁজে নেয় তার রাতের নিরাপত্তা রজনীরই ঘরে। পয়সার লোভে আর মারের ভয়ে ঘরে স্থান দিয়ে আফসোস হচ্ছিল রজনীর। কে জানি খুনে ডাকাত কিনা। সারা রাত জেগে লোকটাকে পাহারা দেওয়ার সংকল্প করেও ঘুমিয়ে পড়ে রজনী শেষ রাতে। ভোর না হতেই আবিষ্কৃত হয় রজনীর রাতের অতিথি সবার অলক্ষ্যে পালিয়েছে। সঙ্গে নিয়ে গেছে রজনীর প্রাপ্য ওই একটি টাকাও। বিশাল পৃথিবীর দুইটি হতভাগ্য নরনারীর ছিল এমনি কুৎসিত, এমনি স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এই মিলনই কে জানে মানব মনের কোন দুর্গেয় রহস্যে প্রথম আর শেষ মিলন হয়ে থাকল না। দিব্যি ভোল পাল্টে ফিরে এলো সে ফিটবাবুটির সাজে দুপুর নাগাদ। অভ্যর্থনা অবশ্য খুব সুহৃদয় ছিল না। রজনী রাগে ঘেন্নায় হাতের নোড়াটা ছুঁড়ে মেরেও আঘাতটা ফসকে যাওয়ায় মনে মনে আশ্বস্ত হয়। তারপর গণিকা পল্লীর চিরচেনা ঝগড়া আর মারামারি। তবে মারটা বোধ হয়
খানিক বেশি হয়ে গিয়েছিল। লোকটা মারের চোটে অবসন্নভাবে রক্তাক্ত দেহে উঠোনের উপর পড়ে ধুঁকছিল। শেষে জনমতের রায়ে পুলিশ এড়াবার জন্য বাড়ির ভেতরে হাঙ্গামার ভয়ে বাড়িওয়ালি নির্দেশ দিল, সমস্যা যখন রজনীর ব্যক্তিগত, তখন লোকটাকে শুশ্রূষা করে সুস্থ করে তুলতে হবে তারই। লোকটার কাটা জায়গা ধুইয়ে পেটে সেঁক দিয়ে ওষুধে আর সেবায় তাকে সুস্থ করার আয়োজন করতে হলো রজনীকে। নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনি করেই চুকল। চলতে লাগলো সেবার পাশাপাশি টাকা পয়সা নিয়ে নিত্যদিনের ঝগড়া। আজ একটু অম্বল রাঁধতে পারিস, এই মতো ছোট্ট সব আবদার। রজনীর কড়া শাসন, সাক্ষাৎ ঘায়ে পুঁজসু করছে না, অম্বল খাবো। অঘোর সেরে ওঠে, কিন্তু রজনীর ঘর ছেড়ে যায় না। টাকার তাগাদায় বিরক্ত হয়ে কঠিন সব শপথ করে সে। ঘর ছেড়ে যাওয়ার হুমকিও দেয়, কিন্তু যাই যাই করিয়া যাওয়ার হইয়া উঠিতেছে না। ছন্ন ছাড়া জীবন, স্থান হইতে স্থানান্তরে ভাগ্যের তারা চিরদিন বুঝি সে বিতাড়িত হইয়াছে এবং বিতাড়িত হইয়াই ফিরিয়াছে। একটুখানি নিশ্চিন্ত বিশ্রামের স্থান তাহার কখনো মিলে নাই, তাই যাইতে তাহার সহজে মন ওঠে না। আবার তাড়াই তাড়াই করেও কেন যেন রজনী তাড়াতে ভুলে যায়। আমরা বুঝি এই সংসারের প্রান্তিক ওই দুই নরনারী কেমন করে যেন অলক্ষ্য এক সম্পর্কের সুতোয় বাঁধা পড়ে যায়। তবু একদিন কুৎসিত এক ঝগড়ায় বাড়ি ছেড়ে বেরিয়ে যায় অঘোর। রজনী বলে, হাফত গেছে, বেঁচেছি, এবার এলে দরজা থেকে খ্যাংরা মেরে বিদায় করে দেব। অথচ গভীর রাতে বস্তির দরজায় কড়া নাড়তেই ধড়ফড় করে উঠে বসে। প্রথম দরজা খুলতে যায় সেই রজনী। সত্যি অঘোর ফিরে এসেছে। আর কে জানে কেন অত রাত পর্যন্ত রজনীও তারই পথ চেয়েছিল। চুরি করে পালাতে গিয়ে সে রাতে ঢিল খেয়ে মাথা ফাটিয়েছিল অঘোর। হতাশ রজনী কাটা জায়গায় রক্ত ধোয়াতে ধোয়াতে হতাশ ভাবে বলে, অমনি করেই তুই কোন দিন মরে যাবি? অঘোরের সহাস্য উত্তর, তা গেলেই বা কার কি? অঘোর দাসের জন্য তিন কুলে কান্দার কেউ নেই। রজনী এ কথার উত্তর হয়তো দেয় না, কিন্তু পরম নিবিড়তায় আবেদন রাখে, একটা কথা বলবো, রাখবি? বল, তুই আর চুরি করতে পাবিনি, তুই দিব্যি করে বল, আর কখনো তুই চুরি করবি না। নতুন এক জীবনের হাতছানিতে সাড়া দেওয়ার কল্পনায় মেতে ওঠে নগণ্য দুই নরনারী। তাদের সংকল্প, তারা চলে যাবে অনেক দূরে, কোথাও, সেখানে কেউ তাদের চিনবে না। দলের লোক পিছু তাড়া করবে না অঘোরের। রজনীকে তৃপ্ত করতে হবে না আর অচেনা কোনো কামুক পুরুষকে। কিন্তু টাকা তো চাই তাদের, অনেক টাকা, দূর দেশে সংসার পাতার টাকা, বাড়িওয়ালির প্রাপ্য টাকা। অঘোর আরেকটিবার চুরি করতে যাওয়ার
স্বনির্বন্ধ অনুমতি চায় রজনীর কাছে। এই শেষবার, ব্যাস, তারপর চুরিবিদ্যেই খতম। সেদিন বিকেলে স্বপ্ন বিহ্বল অঘট কিনে আনে ঢাউস এক তুরঙ্গ। জামা কাপড় থেকে বাসনপত্র কি নেই তাতে, রজনীর সকৌতুক পরিহাস। এত সাজ সরঞ্জাম কেন বলতো? অঘরের হাসি খুশি উত্তর, বিয়ে করতে যাচ্ছি যে। লেখক মনে করিয়ে দেন, গ্লানির প্রগাঢ় অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে, বর্তমান যাহাদের ক্লেদ অপঙ্কিল, তাহারাও ঘর বাঁধিতে চায়। পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবনলীলার অনুকরণ করিতে তাহাদেরও সাধ হয়। শুধু যা বাকি আর মাত্র 20টা টাকা। আর 20 টাকা হলেই রজনীর সমস্ত ধার শোধ হয়ে যায়। আর তার জন্যই জীবনের শেষবার চুরির ঝুঁকি নেয় অঘট। যাওয়ার সময় বলে যায়, তুই বাঁধা ছাঁদা করে সব ঠিক হয়ে বসে থাক দেখি, কাল ভোরের গাড়িতেই কলকাতাকে কলা দেখিয়ে চলে যাব। হায় রে স্বপ্ন, চোরে গণিকায় আবার সংসার পাতার শুভেচ্ছা। নিয়তির অমোঘ অনুশাসনে চুরি করতে গিয়ে সেই রাতেই ধরা পড়ে অঘট। এরপর একখণ্ড আদালতের দৃশ্য। আসামি দাগি চোর, 12-5 জেল খাটা পাকা চোর অঘর দাস। সে রাতে চুরি করতে গিয়েই ধরা পড়েছেন। আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে এমন দাগি চোরও এমন অঝরে কাঁদে। সে বারবার ঈশ্বর সাক্ষী করে বিচারকের পা ছুঁয়ে বলতে থাকে, সত্যি সত্যি আর আমি কখনো চুরি করব না, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমি এই পথ ছেড়ে দেব। এবং এবার জেল হইলে তাহার সর্বনাশ হইয়া যাইবে। লোকটার কান্না একটু অসাধারণ ঠেকে বিচারকের চোখে। আরো আকস্মিকভাবে হঠাৎ সে হুঙ্কার করে আক্রমণ করতে যায় বিচারককে। বিচারকের কেমন যেন মনে হয় লোকটার এই অদ্ভুত ব্যবহারে গূঢ় কোনো অর্থ থাকতেও পারে। মনে মনে সংকল্প করেন পরে খোঁজ খবর নেবেন, এবং অবশ্যই পরে নানা কাজের চাপে সে কথা ভুলে যান। অঘর দাস ভালো হওয়ার সব স্বপ্ন খুইয়ে জেলে পৌঁছতে থাকে। আর রজনী, গল্পের শুরুতে দেখেছিলাম অবিশ্রান্ত বর্ষার এক রাতে কেরোসিনের ডিবিয়ার মৃদু আলোয় অপেক্ষমান এক মুখ। সে দেহে ও মুখে কোনো দিনও প্রাণের শিখার দ্যুতি ছিল কিনা তাহাই সন্দেহ হয়। ধূম ও কালি তাহার সর্বস্ব। নারীত্ব যৌবনের সে একটা বিকৃতি মাত্র। সেই মেয়েও ভালোবাসার মানুষ পায়, ভালো হওয়ার স্বপ্ন দেখে, ঘৃণ্য জীবন ছেড়ে সুস্থ জীবন খুঁজে পাওয়ার কল্পনায় মাতে। কিন্তু বেশ্যার আবার ভালোবাসা, ভালো হওয়ার স্বপ্ন দেখা। তাই আবার কেরোসিনের ডিবিয়ার ম্লান আলো দেখা যায়। ডিবিয়ার ধূম শিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ছাপটা হইতে আড়াল করিয়া গভীর রাত্রি পর্যন্ত এখনো নিশ্চল বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাত্রের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চাহিয়া প্রতীক্ষা করে। শুরুতে পথ চেয়ে থাকা, অন্তিমেও সেই প্রতীক্ষা। বাংলা গল্প সাহিত্যে চিরস্মরণীয় এই প্রতীক্ষার ছবি। সময় বড় নিষ্ঠুর, নির্মম,
সময় ভালোবাসাকে ভাষায়, স্বপ্নকে করে ধূসর। তাই রজনীরা ফিরে যায় আবার অনন্ত প্রতীক্ষায়। পঙ্কিল জীবন স্রোত থেকে মুক্তি মেলে না চপলা কিংবা রজনীদের। জেল থেকে বেরিয়ে আবার চুরি হয়ে যেতে হয় অপরদের। অতএব দাম্পত্যের স্বপ্ন দেখবে বড় মানুষরা। চোর আর পতিতারা নির্বাসিতই থাকবে সংসার সীমান্তে। গল্পটির সুর তীব্র মানবতাধর্মী, আশু সহানুভূতি এর প্রাণকেন্দ্র। এক অসাধারণ ব্যতিক্রম গল্প সংসার সীমান্তে। এতক্ষণ আপনারা শুনলেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে শুনলেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প সংসার সীমান্তে। গল্পটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা। দেখা হবে আবার ঠিক একই সময়ে একই দিনে। ধন্যবাদ। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনা